আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওটি তোমাদের হচ্ছে ক্লাস 4 এর, এটা হচ্ছে থার্ড পার্ট। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ত্বরণের সূত্র, আমরা একটা সূত্র বের করে দেখেছিলাম যে বেগের সমীকরণ থেকে কিভাবে ত্বরণের আমরা সূত্রটা বের করতে পারি। তো আমাদের গতির সূত্র ছিল তোমাদের এই চারটি। তো গতির সূত্র থেকে আমরা শুধুমাত্র আহ, এই সূত্রটা থেকে কিভাবে ত্বরণকে বের করতে পারি সেটা আমরা দেখেছিলাম। এবং আরো দুইটা যে সমীকরণ, সেটা হচ্ছে এই সেকেন্ড এবং ফোর্থ, এই দুইটা থেকেও আমরা ত্বরণের সূত্রটা বের করতে পারি। তো আমরা সেটাই এবার দেখাবো। তো আমরা প্রথমে সূত্র দুইটা লিখে নিলাম। সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসটা কি? এসটা হচ্ছে এখানে হচ্ছে দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এবং এ হচ্ছে ত্বরণ, এবং এটি হচ্ছে সময়। তো প্রথমে আমরা কি করতে হবে, যে এ কে আমরা নির্ণয় করব, তাই এ কে এক পাশে রেখে বাকি সকল প্যারামিটারকে অপর পাশে নিয়ে যাব। তো এর সাথে যোগ বা বিয়োগ সম্বলিত কোন পদটি আছে সেটা হচ্ছে ইউটি। ইউটি যোগ অবস্থায় আছে, সুতরাং ইউটিকে আমরা প্রথমে বাম পাশে নিয়ে আসলাম। এরপরে গুণ অবস্থায় আছে হাফ এবং টি স্কোয়ার। তো প্রথমে হাফ ওই পাশে গেলে টু হয়ে যাবে। তো টুকে আমরা হচ্ছে টুকে প্রথমে পার করে দিলাম, হাফকে টু হয়ে গেল। এবং এরপর আমরা টি স্কোয়ারকে পার করব। টি স্কোয়ারকে অপর পাশে নিয়ে গেলে এটা হচ্ছে তোমার ভাগ অবস্থায় চলে আসবে। সুতরাং এর আর একটা সূত্র পাওয়া গেল, s equals to 2 into s minus ut divided by t square। তো এইটা হচ্ছে ত্বরণের আর একটা সূত্র। তোমাদের এই সূত্রটা ব্যবহার হয় না বললেই চলে, আমাদের সব থেকে বেশি ব্যবহার হবে এই সূত্রটা এবং আগের সূত্রটা। তো আমাদের 4 নম্বর সমীকরণ ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এই সমীকরণটা যে এখানে দেখে নাও, যে এই চারটা সমীকরণের মধ্যে এইটা একটা সূত্র ছিল যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখানে আমাদের এ আছে। আমাদের চারটা সমীকরণের মধ্যে তিনটা সমীকরণে এ আছে এবং এই সমীকরণটাতে কোনো এ নাই। সুতরাং এই সমীকরণটা থেকে আমরা ত্বরণ বের করতে পারবো না। আমাদের ত্বরণ আসবে এই সূত্রটা থেকে। এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? তো এখানে আমাদের একইভাবে এ কে আমরা এক পাশে রাখবো, বাকি সব প্যারামিটারকে অপর পাশে পাঠিয়ে দেবো। তো ভি স্কোয়ার এখানে থাকলো এবং ই স্কোয়ার এই পাশে চলে আসবে, তাহলে ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। এবং বাকি থাকে টু এস। টু এস কে আমরা অপর পাশে নিয়ে আসবো, একে রেখে দিলাম, এবং এস যেহেতু টু এস যেহেতু গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ অবস্থায় চলে আসবে। সুতরাং এইটা হচ্ছে ত্বরণের আরেকটা সূত্র। সুতরাং আমরা ত্বরণের তিনটা সূত্র পাইলাম। গতির চারটা সমীকরণ থেকে আমাদের ত্বরণের সূত্র পাইলাম আমরা এই তিনটা। এই তিনটার মধ্যে এই সূত্রটা এবং এই সূত্রটাই তোমাদের হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হবে। এই সূত্রটা ব্যবহার হবে না বললেই চলে, ঠিক আছে? তো যখনই কোনো উদ্দীপক এবং প্রেক্ষাপট বর্ণনা করে বলবে যে ত্বরণ নির্ণয় করো, সুতরাং তোমাদের এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার হবে, এটা নিশ্চিত। বুঝতে পারলা? যখনই বলবে যে ত্বরণ নির্ণয় করো, তখনই এই দুইটার যে কোনো একটা সূত্র ব্যবহার হবে। তার মানে আমাদের এই একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই দুইটা সমীকরণ থেকে আমরা ত্বরণ বের করব। তো এইভাবে আসলে কনফিডেন্স বিল্ড আপ হয়, যে আমরা আসলে যখন তোমাকে কোনো উদ্দীপক দিয়ে বলবে যে ত্বরণ নির্ণয় করো, তখন তুমি যে কোনো এই দুইটার যে কোনো একটা সূত্র ব্যবহার করলে তোমার হয়ে যাবে। তো তুমি এই চারটা সমীকরণ মনে রাখবা, এবং সমীকরণ থেকে কিভাবে ত্বরণের সূত্রে কনভার্ট করা যায় সেটা মনে রাখবা, তাহলে তুমি আহ, যে যে কোনো ম্যাথ করতে পারবা। আসলে তুমি যদি অনেকে মনে করতে পারো যে এই ত্বরণের দুইটা সূত্র মনে রাখলে তো হয়, যেহেতু ত্বরণের এই মাত্র দুইটা সূত্রই রয়েছে। আসলে তোমার এর পরবর্তীতে আরো অনেক সমীকরণ আসবে, আরো অনেক অনেক সূত্র আসবে। সুতরাং তোমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যে আমি সমীকরণগুলো মনে রাখবো, এবং শুধু সেই সমীকরণ থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফর্মুলা আছে সেটা কিভাবে বের করতে হয় সেটা মনে রাখবো। এই দুইটা জিনিস মনে রাখলে তুমি তোমার পদার্থবিজ্ঞান বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো জিনিসের তুমি হচ্ছে সূত্র নিজে নিজে তৈরি করে নিজে নিজে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো এই দুইটা ধাপ একটু কষ্ট করে মনে রাখো। তো চলো আমরা এখন হচ্ছে এই ত্বরণ যে সূত্রগুলো শিখলাম, সেই ত্বরণের সূত্রগুলো থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করে আসি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এখানে বলা আছে, দেখো, যে কোনো একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, 15 সেকেন্ড পর সে 15 কিলোমিটার/আওয়ার বেগে রাস্তার পাশে থাকা একটি গাছকে অতিক্রম করে। এখন প্রশ্ন হচ্ছে গাড়িটির ত্বরণ কত? তো এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে যে যে কোনো একটা সমস্যা আসার পর সেই সমস্যায় কি কি তথ্য দেওয়া আছে সেইটা একপাশে লিখে ফেলা। চলো আমরা লিখে ফেলি। তো আমরা ফার্স্টে লিখলাম যে দেওয়া আছে। এখন দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি। কোন একটি গাড়ি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে এটির অর্থ কি? স্থির অবস্থা থেকে এটির অর্থ হলো যে সে তার আদিবেগ হচ্ছে জিরো, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। আমাদের
জিনিসটা এরকম না যে গাড়িটি তোমার হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামোয় পড়ছি না, প্রসঙ্গ কাঠামো বা যার সাপেক্ষে আমরা চিন্তা করব, সে যখন থেকে পর্যবেক্ষণ করা শুরু করেছে এবং যখন থেকে পর্যবেক্ষণ করা শেষ করেছে, সেইটাই হচ্ছে তার আদিবেগ এবং শেষ বেগ। তো সে পর্যবেক্ষণ করছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, তার মানে আদিবেগ তার কত ছিল? আদিবেগ ছিল তার 0। সুতরাং আমরা লিখে ফেললাম যে যখনই দেখবা যে কোনো ম্যাপ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে তার আদিবেগ ছিল 0 মিটার/সেকেন্ড। তারপর কি বলে? 15 সেকেন্ড পর, এটা আমাদের আর একটা তথ্য, মানে হচ্ছে সময় দেওয়া আছে 15 সেকেন্ড। আমরা সময় 15 সেকেন্ড লিখে ফেললাম। তারপরে কত হলো? 15 সেকেন্ড পর সে 50 কিলোমিটার/আওয়ার বেগে রাস্তার পাশে থাকা একটি গাছকে অতিক্রম করে। তার মানে ধরো একজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিল, সে দেখলো একটি গাড়ি স্থির অবস্থায় ছিল, সেখান থেকে সে যাত্রা শুরু করে এবং 15 সেকেন্ডের মধ্যে 50 কিলোমিটার/আওয়ার বেগে সে রাস্তার পাশে থাকা একটা গাছকে অতিক্রম করে। তার মানে ওই বালকের সাপেক্ষে আমরা জিনিসটাকে, ঘটনাকে পর্যবেক্ষণ করতেছি। তো ওই বালকের সাপেক্ষে শেষ বেগ কত ছিল? 50 কিলোমিটার/আওয়ার। তো 50 কিলোমিটার/আওয়ার আমাদের প্রথমে হচ্ছে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তো সেটা আমরা 50কে 1000 মিটার দিয়ে গুণ করলাম, এবং যেহেতু পার আওয়ার মানে কি, আওয়ারটা ভাগ হিসাবে আছে, তো সুতরাং নিচে লিখতে হবে 1 আওয়ার সমান কত? 60 মিনিট 60 সেকেন্ড। তো 3600 সেকেন্ড, 60 গুণ করলে কত হয়? 3600। তো এটা ক্যালকুলেশন করে আমরা শেষ বেগ পেলাম 13.89 মিটার/সেকেন্ড। তো আমরা হচ্ছে তিনটা তথ্য দেওয়া আছে, এবং আরেকটা হচ্ছে আননোন কি, ত্বরণ কত ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে ত্বরণ কত ছিল। তো এখন আমাদের দেওয়া আছে কি, ইউ, ভি, টি এবং এ বের করতে হবে। তাহলে আমাদের জানো কোন সূত্রটা চারটার মধ্যে ছিল? তো আমরা দেখি, আসো একটু মিলাই। ইউ, ভি, টি কোনটার কোনটা, ইউ, ভি, টি, এ, এই চারটা মিলে কোন সূত্রটা তৈরি হয়? তো দেখো, প্রথম সূত্রটাই ইউ, ভি, টি এবং এ বের করতে হবে। এই চারটা সমীকরণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে চারটা প্যারামিটার, এই প্যারামিটার দিয়ে প্রথম সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, দেখো অন্য সূত্রের সাথে কিন্তু এগুলা নাই। দেখো এখানে ইউ, টি, এস, কিন্তু আমাদের এসটা কিন্তু দেওয়া নাই, সুতরাং এই সূত্র আমরা ফেলতে পারবো না। ইউ, ভি, টি, এ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু এই সূত্রে এ নাই, সুতরাং এই সূত্র আমরা কখনো অ্যাপ্লাই করতে পারবো না। আবার দেখো ইউ, ভি আছে, কিন্তু এখানে টি দেওয়া নাই, এখানে এই প্যারামিটার, এই সূত্রের মধ্যে কি টি নাই। আবার এস আছে, এস দেওয়া নাই, কিন্তু টি এর মান দেওয়া আছে, সুতরাং এই সূত্রও আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের শুধুমাত্র এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সমস্যাটা সলভ করতে পারি। চলো এই সূত্রটা লিখে ফেলি। তো আমরা প্রথমে আমরা জানি লিখে এই সূত্রটা লিখে ফেললাম। এখন আমাদের টার্গেট হচ্ছে ত্বরণকে বের করা, সুতরাং আমরা একে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। এই পদ্ধতিটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, সুতরাং সরাসরি এর মানটা লিখে ফেললাম, এর সূত্রটা। এই সূত্রটা লেখানোর পর আমাদের হচ্ছে যে নন প্যারামিটার গুলো কি কি, ভি, ইউ এবং টি। তো মানগুলো বসিয়ে ফেলো। ভি এর মান কত ছিল? 13.89, 13.89 লিখে ফেললাম। এবং ইউ এর মান কত? 0। এবং টি এর মান হচ্ছে 15। তো ক্যালকুলেশন করলে তোমার এর মান তুমি পেয়ে যাবা 0.9259 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই এককটা বের করাও কিন্তু আমি শিখেছি, যে এই তোমার সমীকরণ থেকে কিভাবে একক বের করবা, বা তোমার যে ডেফিনেশন সেখান থেকে কিভাবে একক বের করবা। সুতরাং প্রত্যেকটা জিনিস তোমাকে ধাপে ধাপে শেখানো হয়েছে। এখন শুধু তুমি ম্যাথ প্র্যাকটিস করলেই তোমার যে ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে কি হবে, যে যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তোমার যে প্রেক্ষাপটটা দেওয়া থাকবে সেখান থেকে তোমার কি কি তথ্য, এটা তুমি কালেকশন করা শিখবা। এবং এই যে দেওয়া আছে, এর যে এই সাইটটা থেকে কোন এই তোমার গতির সমীকরণ কোন সূত্রটা ব্যবহার করে তুমি ম্যাথটা করতে পারবা, সেই স্কিলটা তোমার চলে আসবে। এবং এতটুকু করতে পারলেই তোমার যদি তুমি সূত্রটা সিলেকশন করতে পারো আর উদ্দীপক থেকে তথ্য কালেকশন করতে পারো, তাহলে তুমি ম্যাথটা সম্পন্ন করতে পারবে। তো আশা করি তোমাদের হচ্ছে, তোমরা বুঝতে পারছো যে কিভাবে ফিজিক্সের সমস্যাগুলো সমাধান করতে হয়, কিভাবে সূত্র থেকে আরেকটা সূত্রে পরিণত করা যায়। তো এর পরবর্তী ভিডিওতে আমরা 4.4 যে ভিডিওটা হবে, সেটাতে আমরা আরো দুইটা ম্যাথ করবো ইনশাল্লাহ।